আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ফজরের পর থেকেই বিশ্বের ও বাংলাদেশের ইসলামী বক্তাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ইজতেমার দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত ৩ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের সবার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। রোববার সকাল ৯টায় শুরু হবে প্রথম ধাপের আখেরি মোনাজাত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে মোনাজাতের সময়। দিনের একটা জিম্মাদারি আছে, সেই জিম্মাদারি আমরা কিভাবে করবো না করবো, কিভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিব, ওই জন্য আমরা এখানে আসছি। একটু নিজে কিভাবে বাঁচতে পারি, সমস্ত পৃথিবীর উম্মত কিভাবে বাঁচতে পারে, এটা মেন মাকসাদ, মেন উদ্দেশ্য। ফেরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে ৩০০ ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু, সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সবকিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব। দর্শক, ইজতেমার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাকিব, ইজতেমায় আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ফারিয়া, আসলে সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর, কারণ এবার প্রথম ধাপের যে ইজতেমা সেটি প্রথম পর্বের ইজতেমা ২ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। তার প্রথম ধাপ এখন অনুষ্ঠিত হচ্ছে, যেহেতু তারা সারা বাংলাদেশকে ২ ভাগে বিভক্ত করেছে, যার ফলে কিন্তু অনেক মানুষের উপস্থিতি কম। আগামী যে দ্বিতীয় ধাপ শুরু হবে, এখন যারা অংশ নিচ্ছেন তারা আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তারা শেষ করে চলে যাবেন এবং অন্যান্য যে ২০টি জেলা রয়েছে সেই জেলার মানুষজন আসবেন। এতে করে মানুষের চলাচলের সুবিধা হয়েছে এবং রাস্তাঘাটগুলো কিন্তু একেবারে ফ্রি রয়েছে, কোনো ধরনের যানজটের দেখা পাইনি আমরা এবং প্রতিটি রাস্তায় গাড়ি চলাচল করছে। এবং এখানে যারা এসেছেন তারাও বলেছেন যে বিগত বছরগুলোতে যে তাদের যে ছোট ছোট ভোগান্তিগুলো হতো সেগুলো কিন্তু এবার হচ্ছে না। সকালবেলা ফজরের নামাজের পরে বয়ান হয় এবং বয়ানের পরে কিন্তু প্রতিটি খিত্তায় খিত্তায় ইসলামী আলোচনা হয়, বিভিন্ন ধরনের হাদিস কোরআনের আলোকে আলোচনা করেন এবং সেখানে তারা তাদের যে ইসলাম প্রচারের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরেন। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রতি বছরের মতো এবারও অনেক বিদেশি অতিথি এসেছেন বিভিন্ন দেশ থেকে। তারাও বলছেন যে সারা বিশ্বের মাঝে তারা ইসলামের প্রচার পৌঁছে দেওয়ার জন্যই মূলত ইজতেমায় তারা অংশ নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাবলিগে জামাতের সঙ্গে যেয়ে থাকেন। যেহেতু বাংলাদেশে প্রতি বছর বড় ইজতেমা হয়, সে কারণে এই সময়টাতে তারা বাংলাদেশে আসেন। এছাড়াও আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে রাস্তাঘাট আজকে কিন্তু একেবারে খোলা রয়েছে, কোনো রাস্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তবে আগামীকাল যেহেতু আখেরি মোনাজাত, সেই সময় মানুষের উপস্থিতি আরেকটু বাড়বে, সেই সময় কিছু রাস্তায় তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন এবং সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং পরদিন থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। আজ থেকে শুরু হলো প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের উপর ৯ মাসে নিষেধাজ্ঞা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের। প্রশাসন জানায়, একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে সেন্ট মার্টিনে যাতায়াতে বিধি নিষেধ আরোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেজন্য আজ থেকে কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপটিতে যেতে পারবে না। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞায় কেমন প্রভাব দেখছেন সেখানে জানাবেন। ফারিয়া, প্রভাবটা যদি বলি, আসলে সেন্ট মার্টিন যেটা ১০,৫০০ মানুষের বসবাস, সেখানে কিন্তু তাদের জীবিকা নির্বাহের অন্যতম এবং প্রধান মাধ্যম হচ্ছে পর্যটন। পর্যটকদের তারা আমন্ত্রণের মাধ্যমে, পর্যটকদের ব্যবসার মাধ্যমে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে আসে বেশ কিছু বছর ধরে। এর প্রেক্ষিতে তারা হঠাৎ করে যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে, এর প্রেক্ষিতে আজকে থেকে ৯ মাস পর্যন্ত যে
সেন্ট মার্টিনের যে স্বচ্ছ নীল জলরাশি এবং অপরূপ সৌন্দর্য দেখতে যেতে পারবেন না দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা। এর প্রেক্ষিতে কিন্তু তারা গত বৃহস্পতিবারে কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ করেছে। তারা জানিয়েছে অন্তত ফেব্রুয়ারি মাসটা যেন বাড়ানো হয়, না হয় তাদেরকে 12টি মাস তাদের অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হবে। আমি একটু আগে সেখানকার চেয়ারম্যান মুজিবুর রহমানের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আসলে তারা বলছেন যে আসলে এটি সরকারের পক্ষ থেকে তাদের উপর খুব কড়াকড়ি করা হচ্ছে। এর প্রেক্ষিতে তাদের জীবিকা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তারা আগামী 4 ফেব্রুয়ারি একটা রিটের দিন ধার্য রয়েছে। এর প্রেক্ষিতে তারা আসলে বুঝতে পারবে ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত করা হবে কিনা। আপনাকে যদি পেছনের খবরটা একটু বলি প্রতি বছর কিন্তু আনলিমিটেড পর্যটক সেখানে যাতায়াত করতো এবং 6 মাস মার্চ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত অর্থাৎ 6 মাস পর্যন্ত সেখানে কিন্তু পর্যটক যাতায়াত করতো। কিন্তু সম্প্রতি বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিনিষেধের কারণে বছর কিন্তু 3 মাসের মাথায় সেখানে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেন্ট মার্টিনকে রক্ষা করতে এই বিধিনিষেধ করা হয়েছে। ফারিয়া, এ হচ্ছে সেন্ট মার্টিনের সর্বশেষ। শায়ন, আপনাকে ধন্যবাদ। আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুর হক। এবারের বইমেলায় মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ, থাকছে জুলাই চত্বরও। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল 635। ৳1 করে বাড়ল জ্বালানি তেলের দাম, যা আজ থেকে কার্যকর হচ্ছে। পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে ৳1। এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৳1 কমানো হয়েছিল। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দর্শক, রাজধানীর পল্টনে আলোচনা সভায় কথা বলছেন রুহুল কবির রিজভী আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এই দেশের মানুষ পছন্দ করে যে দেশের একজন গুণী মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে, তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? আমরা অনেক বিষয়ে সরকার সমালোচনা করি, কারণ আমরা গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণ আরো ঘটবে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে, এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি, যখন একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি? বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী, সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতে। সেই আদালত যাতে ঠিক মতো কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায় বিচার করতে পারে, এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটি সরকারের। আর ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এদেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। হ্যাঁ, চাল ডালের দাম বাড়ছে, চালের দাম এখনো অনেক তীব্র, আবার কিছু কিছু জিনিসের দাম কমে বসছে। আমরা তো এইভাবেই সমালোচনা করব। সরকারের ভালো পদক্ষেপগুলোর আমরা সমর্থন দিব, কিন্তু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলোর জন্য সমালোচনা করব। একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা, বরণ করা, সেই
বরণ করার মধ্যে দিয়ে সেই সরকারের শ্রেষ্ঠত্ব নির্ভর করে। তো ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে। কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে। একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে পেশ করবেন, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দিবেন, তাহলে কি লাভ হলো? এই যে এত রক্তাক্ত লাশ, এত রক্ত স্রোত, রাজপথে রক্তের আলপনা, তাও কি আহাদের মতো 5 বছরের শিশু, ফারহানের মতো 17 বছরের কিশোর, মুগ্ধের মতো 18-19 বছরের একটি তরুণ প্রাণ, আবু সাইদ নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে যে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করেছে, এই যে আত্মদান, এই আত্মদান তো একেবারেই ব্যর্থ হয়ে গেল। এটা তো কেউ কাম্য হতে পারে না। আজকে আপনারা দেখুন, দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না। এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে, সেই আশার যাতে আরো বেশি ফলপ্রসূ হয়, সেই আশা যাতে মানুষের পূরণ হয়, সেই প্রত্যাশা নিয়েই তো এদেশের জনগণ রাজনৈতিক দলকে, যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল, তাদেরকে সমর্থন দিচ্ছে। দর্শক, দেখছিলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বক্তব্যের অংশবিশেষ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শীতকালীন শাকসবজি সরবরাহ বাড়ায় স্বস্তিতে রাজধানীবাসী। কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় খুচরা বিক্রিতে পুরান দেশি পেঁয়াজ 85 থেকে 100 টাকা, নতুন মুড়ি কাটা পেঁয়াজ 45 থেকে 50 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর বাজারেও স্বস্তি ফিরেছে। 40 থেকে 45 টাকা কেজিতে মিলছে আলু। তবে চাল ও তেলের বাজারে পরিস্থিতি একেবারেই ভিন্ন। বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। রমজানে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন ভোক্তারা। দর্শক, বাজার পরিস্থিতির আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী, আজও তার সেরকম ব্যতিক্রম ঘটেনি। আমরা বেশ কিছু ক্রেতার সাথে কথা বললাম, তারা জানালো আসলে তারা সবজি নিয়ে কিন্তু সন্তুষ্ট। এই মুহূর্তে কিন্তু সবজিতে ভরপুর, এবং সবজি, আলু, পেঁয়াজ এগুলি নিয়ে তাদের কোনো আসলে এই মুহূর্তে কোনো অভিযোগ নেই। তবে তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে চাউলের দাম, চাউলের পকার বেজে 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে বাজারে কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল সেটা কিন্তু স্বল্পতা দেখা দিয়েছে, এবং সেটা কিন্তু পাচ্ছে না দোকানদাররা জানালো আসলে তারা যে পরিমাণ চাহিদা ডিলারদের কাছে দিচ্ছে, ডিলাররা কিন্তু সেই পরিমাণ চাহিদা তাদেরকে দিতে পারতেছে না, এবং যদি তাদের চাহিদা মতে পাওয়া যাচ্ছে না, এবং একই সাথে তারা যে চাহিদা দিচ্ছে সেটা দিতেও কিন্তু প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তাদেরকে দিচ্ছে, এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিলেও কিন্তু তাদের যে পর্যাপ্ত চাহিদা থাকে সেটাও কিন্তু দিতে পারছে না। এবং একই সাথে চট্টগ্রামে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে মশলার দাম অনেক বৃদ্ধি পেয়েছে, এবং ডিমের দামও বৃদ্ধি পেয়েছে, এবং মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে গরুর মাংসের দাম কিন্তু 1000 টাকা বিক্রি হতে। তবে সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলেছেন সঠিক মনিটরিং না থাকার কারণে কিন্তু বিক্রেতারা যেভাবে পারছে সেভাবে কিন্তু ব্যবসা করে নিচ্ছেন। সঠিক মনিটরিং এর প্রয়োজন আছে বলে মনে করেন। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।